ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও স্বাগতম আপনাকে আমাদের তথ্যবহুল এই নতুন এপিসোডে। আমন্ত্রণ জানাচ্ছি আমি আহমেদ করিম মিল্টন। অনেক বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা মনে করেন পিরামিড মানুষের সৃষ্টি নয়, পিরামিড এলিয়েন দ্বারা সৃষ্ট। মূলত এলিয়েন তত্ত্বটি মিশরের পিরামিডকে করেছে জগৎ বিখ্যাত। পিরামিড নিয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন। তাছাড়া পৃথিবী বিখ্যাত রহস্যময়, আশ্চর্য ও গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা এবং ইতিহাসের জানা অজানা নানা ঘটনার রটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দ্য গ্রেট পিরামিড অফ গিজা। পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের প্রথম ও শেষ নিদর্শন এবং পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে টিকে থাকা একমাত্র রহস্যময় স্থাপনা। পিরামিড নিয়ে যুগে যুগে মানুষের জানার যেমন আগ্রহের কমতি নেই, ঠিক তেমনি পিরামিড নিজেই রহস্যের জাল বুনে রেখেছে তার প্রতিটি স্তরে স্তরে। আর তাই যুগে যুগে পিরামিড নিয়ে হাজার প্রশ্ন, হাজার গবেষণা, অনেক রিসার্চ, বই লেখা, আর্টিকেল লেখা, মুভি, ডকুমেন্টারি এবং ইন্টারনেটের নানান প্ল্যাটফর্মে নানা ভিডিও তৈরি করা হয়েছে। এরপরেও যেন পিরামিড নিয়ে কৌতূহলের কোনো কমতি নেই। এ যেন এক রহস্যের মায়াজাল। পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড হল ইজিপ্টের রাজধানী কায়রোর নিকটে সাকারাই গিজার মালভূমিতে অবস্থিত দ্য গ্রেট পিরামিড অফ গিজা। এই কমপ্লেক্সের মধ্যে সবচেয়ে বড় পিরামিডটি হল ফেরাও খুফুর পিরামিড। এই খুফুর পিরামিডের স্থানীয় নাম খুফুর দিগন্ত। এটি প্রায় 4600 বছর পূর্বে নির্মিত হয়েছিল। খুফুর পিরামিডের পাশেই তার ছেলে খাফরে পিরামিড এবং খাফরের পিরামিডের পাশেই তার ছেলে ম্যানকাউরের পিরামিড। এবং এই তিনটি বিশ্ববিখ্যাত পিরামিডের পাশেই উদ্ধৃত বলিয়ান হয়ে দাঁড়িয়ে আছে এক সিংহ মানব, দ্য গ্রেট স্পিংস। যেন ফেরাও রাজাদের পিরামিডগুলোকে যুগ থেকে যুগান্তরে পাহারা দিয়ে যাচ্ছে এক সিংহ মানব। ইতিহাসের অদ্ভুত, অবাক, বিস্ময় হয়ে দেখা দেয় এইসব স্থাপনাগুলো। যুগে যুগে এইসব কাঠামোগুলো মানব সভ্যতার আদ্যপ্রান্ত জানতে, অজানাকে অন্বেষণ করতে মানুষের মাঝে শত হাজার লক্ষ কোটি গুণ আগ্রহ বাড়িয়ে দিয়েছে এবং রহস্যের জাল বিছিয়ে দিয়েছে পথে প্রান্তরে। পিরামিড মানব জাতির জন্য অনুপ্রেরণাদায়ক বিষয়। পিরামিড এর নির্মাণ শৈলী, স্থায়িত্বতা, বৈজ্ঞানিক ব্যবহার, তারার সাথে এর মিল, বিশেষ করে ওরিয়ন নক্ষত্রমণ্ডলীর সাথে পিরামিডের সারিবদ্ধতা এবং এর সুনিপুণ নির্মাণ কৌশল, প্রত্নতাত্ত্বিক, প্রকৌশলী, বিজ্ঞানী, ভূতাত্ত্বিক, নৃবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, ঐতিহাসিক, পণ্ডিত এবং পর্যটকদের একইভাবে মোহিত করে। হাজার হাজার বছর ধরে পিরামিড ছিল মানুষের তৈরি সবচেয়ে বড় স্থাপনা। সকল ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও বর্তমান যুগে এত টেকসই ও বড় নির্মাণ এক বিশাল চ্যালেঞ্জ। পিরামিড নিয়ে আমার পড়া কিছু বইয়ের নাম, আর্টিকেল ও প্রাপ্ত তথ্যের লিঙ্ক এবং আমার দেখা সেরা কিছু ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবং আমি এই ভিডিওতে পিরামিডের কনস্পাইরেসি থিওরি ও পিরামিড নিয়ে বিস্তারিত তথ্য ধাপে ধাপে আলোচনা করব এবং পিরামিড সম্পর্কে বৈজ্ঞানিক গবেষণার সর্বশেষ নতুন ও মজাদার তথ্য জানাবো। 1989 সালে রবার্ট ভাউভেল নামের একজন লেখক একটি তথ্য দিয়ে থাকেন, যা ওরিয়ন কোরিলেশন তথ্য নামে পরিচিত, যা গিজার পিরামিড কমপ্লেক্সের বিন্যাস ব্যাখ্যা করার চেষ্টা করে। এটি দাবি করে যে গিজার পিরামিড কমপ্লেক্সের তিনটি বৃহত্তম পিরামিড, খুফুর পিরামিড, খাফরের পিরামিড এবং ম্যানকাউরের পিরামিড এবং নক্ষত্রমণ্ডলীর কালপুরুষ খ্যাত ওরিয়ন বেল্টের মধ্যে থাকা তিনটি তারা অ্যালাইনটেক, অ্যালাইলাম এবং মাইনটেকা পারস্পরিক সম্পর্কযুক্ত। এবং তিনি মনে করেন এই পারস্পরিক সম্পর্কটি গিজার পিরামিড কমপ্লেক্সের মূল নির্মাতারা জানতেন। তাহারা জেনে শুনেই এই তারাগুলোর সাথে একই অ্যালাইনমেন্টে এই পিরামিডগুলো নির্মাণ করেছেন। প্রাচীন মিশরীয়দের মতে তাদের পুনর্জন্ম ও পরকালের দেবতা অসিরিসের সাথে ওরিয়ন নক্ষত্রমণ্ডলীর এই তারাগুলো সরাসরি সম্পর্কযুক্ত। ধারণাটির উপর নির্ভর করে ওরিয়ন নক্ষত্রমণ্ডলীর ছবির সাথে মিল রেখে গিজা পিরামিড কমপ্লেক্সের আশেপাশে ছোট বড় অন্যান্য পিরামিডগুলোকে একত্রিত করে এবং মিল্কিও গ্যালাক্সির সাথে নীল নদের মিল রেখে তিনি ছবির মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেন এই ওরিয়ন নক্ষত্রমণ্ডলের তারাগুলো এবং পিরামিড কমপ্লেক্সের পিরামিডগুলো একটি অন্যটির সাথে সম্পর্কযুক্ত। তার এই ধারণাটি 1989 সালে ডিসকাশন ইন ইজিপ্টোলজিস্ট ভলিউম 13 প্রকাশিত হয়েছিল এবং এই তথ্য নিয়ে দ্য ওরিয়ন মিস্ট্রি নামের একটি বই 1994 সালে প্রকাশিত হয়। পাশাপাশি বিবিসি ডকুমেন্টারি দ্য গ্রেট পিরামিড গেট ওয়ে টু দ্য স্টার্স এবং কিছু বইতেও এই তথ্যটি প্রকাশিত হয়। কিন্তু পরে দ্য গ্রেট স্পিংসের বয়স সম্পর্কে শুরু হয় নানান জল্পনা কল্পনা। এই ওরিয়ন কোরিলেশন থিওরির মত অনুসারে দ্য গ্রেট স্পিংস নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্ব 10,500 সালে এবং এই তথ্যটির মাধ্যমে প্রকাশ করা হয় দ্য গ্রেট স্পিংসের সিংহ আকৃতিটি লিও নক্ষত্রমণ্ডলীর সাথে মিল করে তৈরি করা হয়েছিল।
রবার্ট ভাওয়েল বলেন, আমরা যথেষ্ট প্রমাণাদির সাথে প্রমাণ করেছি যে গিজার 3টি পিরামিড এবং দ্য গ্রেট স্ফিংক্স আর ওরিয়ন নক্ষত্রমণ্ডলী ও লিও নক্ষত্রমণ্ডলীর তারাগুলোর মধ্যে একটি যথেষ্ট মিল বন্ধন রয়েছে। এখানে জ্যোতির্বিজ্ঞানের এইজ অফ লিও নামে একটি তথ্য আছে, যে তত্ত্ব দ্বারা সূর্য তার বসন্ত যুগে অধিষ্ঠিত হয়েছিল বলে ধারণা দেওয়া হয়, আর এই এইজ অফ থিওরির সময়কাল ছিল 2160 বছর এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে এই এইজ অফ থিওরি এর সময়কাল খ্রিস্টপূর্ব 10,970 সাল থেকে শুরু করে 8,810 সালের মধ্যে পড়ে বলে গণনা করা হয়। কিন্তু মিশরীয় প্রত্নতাত্ত্বিক বিজ্ঞান বলে যে গিজার পিরামিডগুলো ফেরাও চতুর্থ রাজবংশের সময়কাল অর্থাৎ খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দের মধ্যে সীমিত ছিল, আর তাই দ্য গ্রেট স্ফিংক্সের সঠিক তারিখ এখনও স্পষ্ট নয়। পরবর্তীতে বিশেষজ্ঞরা রবার্ট ভাওয়েলের এই ধারণাটি ভুল প্রমাণ করেন। বিশেষজ্ঞরা মনে করেন তিনি ছবিটি ভুলভাবে বা উল্টোভাবে প্রদর্শন করে এটি প্রমাণ করার চেষ্টা করেছেন, আর জ্যোতির্বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্বের কোনো বস্তুই নির্দিষ্ট স্থানেই কখনোই স্থির থাকে না। আবার অনেক বিশেষজ্ঞরা মনে করেন পিরামিড একটি বৈদ্যুতিক পাওয়ার প্ল্যান্ট ছিল, যা সূর্য ও তারা থেকে তাপ শক্তি সঞ্চয় করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করত এবং বিদ্যুৎ সাপ্লাই করত। আর তাদের এই মতের পক্ষে কিছু যুক্তিও ছিল, যেমন 1885 সালে ডেনড্রা পুরোপুরি খননের পর পিরামিডের গায়ে বৈদ্যুতিক বাল্বের চিত্র ও নানান বৈজ্ঞানিক সংকেত খুঁজে পাওয়া, পিরামিডের ভেতরে বড় গ্রানাইট পাথরের মাঝে তামার পাত সংযুক্ত থাকা যা উচ্চমানের বিদ্যুৎ আরোহী, পিরামিডের বিশাল কাঠামো ও তারার সাথে এই কাঠামোগুলো একই অ্যালাইনমেন্টে অবস্থান করা। এই 3টি যুক্তি দিয়েই কিছু বিশেষজ্ঞরা মনে করেন যে পিরামিড একটি বৈদ্যুতিক পাওয়ার প্ল্যান্ট যা এলিয়ান দ্বারা নির্মিত। তাছাড়া পিরামিডের ভেতর লাইমস্টোন, ডলামাইট ও গ্রানাইট পাথরের উপস্থিতি এই তথ্যকে আরও প্রাসঙ্গিক করে তোলে। লাইমস্টোন তাপমাত্রা বৃদ্ধি সহায়ক উপাদান, গ্রানাইট পাথর রেডিও অ্যাক্টিভেট ম্যাটেরিয়ালস এবং যা বাতাসকে আয়োনাইজ করতে সক্ষম। ডলামাইট এমন এক ধরনের পদার্থ যাকে চাপ দিলে তার ইলেকট্রিক কন্ডাক্টিভিটি বাড়তে থাকে। বিজ্ঞানীরা পিরামিড দ্য সেরাপিয়ামের ভেতর 25টি গ্রানাইট পাথর আবিষ্কার করেন। এই গ্রানাইট পাথরগুলো বিশাল আকৃতির মমির কফিনের সাইজ, আর এই গ্রানাইট পাথরগুলো পিরামিডের 3 ফিট সুড়ঙ্গ পথে ভিতরে নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব কাজ। বিশেষজ্ঞরা এর পক্ষে যথেষ্ট পরিমাণ প্রমাণ সংগ্রহ করতে না পারায় এই থিওরিটিও সঠিকভাবে প্রমাণ করা সম্ভব হয়নি। ফুড ওয়ারহাউস কনস্পাইরেসি থিওরি। ফুড ওয়ারহাউস কনস্পাইরেসি থিওরির প্রবর্তক আমেরিকান পলিটিশিয়ান বেন কারসন 1998 সালে এটা তার নিজস্ব থিওরি বলে উল্লেখ করেন এবং তিনি মনে করেন জিসাস ক্রাইস্ট এর ফাদার পিরামিডগুলো মানুষের খাদ্য গুদাম হিসাবে বানিয়েছেন। তিনি মনে করেন প্রাচীন যুগে খাদ্যশস্য সংগ্রহের কাজে এই পিরামিডগুলো ব্যবহার হতো এবং এর পিছনে তার যুক্তি ছিল পিরামিডের ভিতরের নিয়ন্ত্রিত তাপমাত্রার সুবিধা এবং পিরামিডের বিশাল কাঠামো। কিন্তু পরবর্তীতে বিশেষজ্ঞরা তার এই ধারণাটি ভুল প্রমাণ করেছিলেন। তার এই তথ্যটি রিলিজিয়াস অ্যাপিচমেন্ট এর পরিষ্কার উদাহরণ। এই রিলিজিয়াস অ্যাপিচমেন্ট হলো এক ধরনের থিওরি যা পলিটিশিয়ানরা দিয়ে থাকে ধর্মকে পুঁজি করে। এখন পর্যন্ত পাওয়া তথ্যের উপর ভিত্তি করে বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের মত অনুসারে যে তথ্যটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় তা হলো প্রাচীন মিশরীয় শাসক বা রাজাদের ফেরাও বলা হতো। ধারণা করা হয় তাদের কবর বা সমাধি দেওয়ার জন্যই পিরামিড নির্মাণ করা হতো। প্রাচীনকালে মিশরীয়রা দৃঢ়ভাবে বিশ্বাস করত মৃত্যুর পরেও তাদের আত্মা বেঁচে থাকে, কাজেই পরবর্তীকালে জীবনযাপন করতে যেন কোনো সমস্যা না হয়, জীবনটাকে যাতে উপভোগ করা যায় সেই চিন্তায় মিশরীয়রা অস্থির থাকত। ব্যক্তির গুরুত্বের উপর নির্ভর করে সমাধি দেওয়ার বা পিরামিড নির্মাণ করার গুরুত্ব আরোপ করা হতো। যেমন ব্যক্তি যত গুরুত্বপূর্ণ তার পিরামিড নির্মাণের কাজের গুরুত্ব তত বেড়ে যেত। পরবর্তী জীবনের আরাম আয়েশের জন্য স্বভাবতই ফেরাও রাজারা ব্যাপক প্রস্তুতি নিতেন। এক্ষেত্রে ক্ষমতায় আসা নতুন ফেরাওদের প্রথম কাজ ছিল তাদের জন্য পিরামিড নির্মাণের কাজ শুরু করা এবং সেটি সম্পন্ন করা। প্রত্যেক ফেরাও চাইতেন বিশাল আয়তনের হোক তার পিরামিড বা সমাধিস্থল। অনেকেই মৃত্যুর আগের দিন পর্যন্ত তার পিরামিড তৈরির কাজ চালিয়ে যেত। বলা হয় এইসব সমাধিক্ষেত্র মৃতর আত্মার ঘর। মিশরীয়রা মনে করত মৃতদেহ টিকে থাকার উপর নির্ভর করে আত্মা বেঁচে থাকা বা ফিরে আসা। প্রাচীন মিশরীয়রা মনে করত তাদের রাজা মরার পরেও তাদের পক্ষ হয়ে ঈশ্বরের সাথে কথা বলতেন। এ কারণেই তারা মৃতদেহ সংরক্ষণের উদ্দেশ্যে মমি করত আর আত্মার বেঁচে থাকার জন্য চাই প্রয়োজনীয় জিনিসপত্র।
তাই নিত্য ব্যবহার্য জিনিসপত্র, বিশেষ করে খাবার দাবার, ধন সম্পদ ও স্বর্ণালঙ্কার, এমনকি গবাদি পশু ও কৃতদাস দাসী পর্যন্ত তারা মৃতদেহের সাথে দিয়ে দিত। সমাধি বা পিরামিড পাহারাদানে তারা নিয়োগ করত নিরাপত্তা বাহিনী, আর নিরাপত্তা বাহিনীর প্রধানকে ফেরাও নিজেই মরার আগে সব দায়িত্ব বুঝিয়ে দিতেন। পাহারা দেওয়া নিরাপত্তা বাহিনীর প্রধানের দায়িত্ব ছিল দস্যুদের হাত থেকে মৃতদেহ ও তার ব্যবহার্য জিনিসপত্র, ধন সম্পদ, স্বর্ণালঙ্কার ইত্যাদি রক্ষা করা। পিরামিড নির্মাণের ক্ষেত্রে সমাধিত ব্যক্তিটি কত বিপুল পরিমাণ বিত্ত ও ক্ষমতাবান তা জাহির করার উদ্দেশ্যেও নির্মাণ করা হতো বিশাল আকৃতির পিরামিড, আর সেই হিসাব মতেই নেওয়া হতো নিরাপত্তা ব্যবস্থা। তাই ফেরাওদের মৃতদেহের সাথে কবরস্থ করা হতো বিপুল ধন সম্পদ ও তার ব্যবহার্য জিনিসপত্র ইত্যাদি, এবং নিয়োগ করা হতো নিরাপত্তা বাহিনী। সমাজের বিত্তশালীদের কবরেও মূল্যবান সামগ্রী ও ব্যবহার্য জিনিসপত্র, ধন সম্পদ, স্বর্ণালঙ্কার ইত্যাদি দেওয়া হতো। এমনকি নিম্ন শ্রেণীর মানুষদের কবরেও সামান্য পরিমাণে হলেও খাবার দাবার, ব্যবহার্য জিনিসপত্র, ধন সম্পদ, স্বর্ণালঙ্কার ইত্যাদি রেখে দেওয়া হতো। কিন্তু পরবর্তীতে গবেষকরা, বিজ্ঞানীরা এবং প্রত্নতাত্ত্বিকবিদেরা এই পিরামিডগুলোর ভিতরে কোনো মমি খুঁজে পায়নি। তাহলে মমিগুলো গেল কই? এটা গেল মিশরের পিরামিড নিয়ে গণমানুষের, বিশেষজ্ঞদের, বিজ্ঞানীদের দেয়া নানা থিওরি ও কনস্পাইরেসি থিওরি। গবেষকদের বিশদ গবেষণার বিশ্লেষণও জানাবো আপনাদের। এছাড়া পৃথিবীর নানান স্থানে নানান আকৃতির ও নানান প্রকারের পিরামিডও পাওয়া গেছে। তবে মিশর ছাড়া অন্যান্য স্থানের পিরামিডগুলো রাজসভা, বিচার কাজ, ব্যবসার কেন্দ্রস্থল, সমাধিস্থল, সমাবেশের কেন্দ্রস্থল, সমাধি, মসজিদ, মন্দির, কবরস্থান, এমনকি মানুষের বলিদানের জন্য ব্যবহৃত হতো, যা আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে শুধু মিশরের পিরামিড কমপ্লেক্স নিয়ে আলোচনা করা যাক। 1870 সালে কায়রোর এক ব্যক্তি গিজার মালভূমির পাশ দিয়ে যাচ্ছিল। গিজা উপত্যকার পাথরের এই পাহাড়গুলোর পাদদেশে পৌঁছতেই একদল শিয়াল তাকে আক্রমণ করে বসে। বন্য শিয়ালের হাত থেকে বাঁচতে তিনি পাথরের সাহায্য নেয়। তিনি শিয়ালগুলোকে পাথর ছুঁড়ে মারেন, আর পাথর ছুঁড়ে মারতেই বন্য শিয়ালগুলো নিমিষেই উধাও হয়ে যায়। কিছুক্ষণ পরে শিয়ালগুলো আবার ফিরে আসে। তিনি পাথরের সাহায্য নিয়ে আবারও শিয়ালগুলোকে তাড়ান। পরক্ষণে শিয়ালগুলো আবারও ফিরে আসেন এবং তিনি আবার শিয়ালগুলোকে পাথর ছুঁড়ে মারেন, আর এই শিয়ালগুলো আবার পালিয়ে যায়। তিনি ভাবলেন সেই বারবার শিয়ালগুলোকে তাড়ানোর পরেও শিয়ালগুলো কোথায় পালিয়ে থাকে এবং আবার তাড়াতাড়ি ফিরে আসে। তিনি কৌতূহলবশত এই শিয়ালগুলো পিছু নেন এবং দেখতে পান শিয়ালগুলো পিরামিডের ভিতরে একটি সুড়ঙ্গ পথে পালিয়ে যায়। তিনি একটি সুড়ঙ্গ পথ ধরে পিরামিডের ভিতরে চলে গেলেন। পিরামিডের ভিতরে গিয়ে তিনি যা দেখলেন তাতে তিনি হতবাক ও আতঙ্কিত হয়ে গেলেন। তিনি সেখানে দেখলেন দেয়ালে আঁকা কিছু ছবি ও অনেক গোপন সুড়ঙ্গ পথ। তিনি ভয় পেলেন এবং তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে আসলেন। সেদিন তিনি পুরো রাত ঘুমাতে পারেননি, ভয়ে আতঙ্কে। তিনি ভাবলেন পিরামিড নিয়ে আজ পর্যন্ত মানুষের যে ধারণা তা বদলানো দরকার। তার আগে পর্যন্ত মানুষের ধারণা ছিল এই পিরামিড এলিয়েন দ্বারা নির্মিত, কিংবা ঈশ্বর তৈরি করেছেন পিরামিডগুলো। তিনি ভাবলেন মানুষের এই ধারণাটি বদলানো দরকার। পরের দিন তিনি স্থানীয় সবাইকে জানান বিষয়টা। স্থানীয়রা গিয়ে দেখলেন তিনি সত্যি বলছেন। সেদিন আবিষ্কৃত হলো পিরামিডের ভিতরে যাওয়ার সুড়ঙ্গ পথ, এবং সেদিন থেকে আজ পর্যন্ত গবেষণা চলছে এই আশ্চর্য স্থাপনাগুলোর। হেলেনিস্টিক সোসাইটি দ্বারা বানানো পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের তালিকাটি প্রকাশিত হয় 7 জুলাই 2007 সালে। হেলেনিস্টিক সোসাইটি দ্বারা পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্য তালিকায় দেখানো প্রথম স্থানটি হলো ফেরাও খুফুর পিরামিড, অর্থাৎ দ্য গ্রেট পিরামিড অফ গিজা। এটি মিশরের সবচেয়ে বড় এবং প্রাচীন ও সবচেয়ে আকর্ষণীয় পিরামিড। এটি ফেরাও খুফুর পিরামিড নামেও পরিচিত, এবং এই খুফুর পিরামিড বা গিজা পিরামিড পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান। এই খুফুর পিরামিড নির্মাণ নিয়ে হাজার প্রশ্ন রয়েছে। বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা মনে করে গিজার পিরামিডের মিথটি খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে মিশরীয়রা তৈরি করেছিল। পিরামিডের জনক বলা হয় ইমহোটেপকে। তিনি ছিলেন প্রথম পিরামিড নির্মাতা ফেরাও রাজা জৌসারের মন্ত্রী। ইমহোটেপ ছিলেন একজন চিকিৎসা বিজ্ঞানী ও জ্যোতির্বিদ্যার পণ্ডিত। মিশরীয়রা এই ইমহোটেপকে ঔষধের দেবতা হিসেবে পূজা করত। এখানে বলে রাখা ভালো, গিজার প্রথম পিরামিডটি হলো ফেরাও জৌসারের পিরামিড, যা 4900 বছর পূর্বে নির্মিত। এর উচ্চতা ছিল 64 মিটার বা 210 ফিট। এর বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে, এখন আর অবশিষ্ট নেই। প্রতিটি ফেরাও তার আগের ফেরাওর সামনে তার পিরামিডটি নির্মাণ করতে চাইতেন, কারণ তারা মনে করত তাদের মৃত্যুর পর মৃতদের রাজা হিসাবে তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়, আর পিরামিড ছিল ফেরাওদের পুনর্জন্মের প্রবেশদ্বার। ফেরাওদের মৃত্যুর পর তাদের মৃতদেহ যত বেশি সংরক্ষিত থাকবে, তত বেশি সময় তারা স্বর্গে বসবাস করবে। এই ধারণা থেকে হাজার হাজার বছর ধরে ফেরাওদের মৃতদেহ সংরক্ষণের জন্য এত দীর্ঘ পিরামিড তৈরি করা হয়েছিল। পিরামিডের আকার তুলনা করতে গিয়ে একটি প্রবাদ প্রচলিত আছে, যা হলো মানুষ সময়কে ভয় করে
আর সময় ভয় করে পিরামিডকে। মিশরীয় পিরামিডগুলো বিশ্বের সবচেয়ে আইকনিক এবং ব্যাপকভাবে স্বীকৃত পিরামিড। এগুলো প্রাথমিকভাবে মধ্যরাজের সময়কার ফেরাউনদের রাজধানী মেসোপিয়াসের আশেপাশে নির্মিত হয়েছিল। এগুলো মূলত ফেরাও এবং ফেরাউনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সমাধি। এই পিরামিডগুলো খ্রিস্টপূর্ব 2600 সাল থেকে খ্রিস্টপূর্ব 2400 সালের মধ্যে নির্মিত। এই পিরামিডগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম দ্য গ্রেট পিরামিড অফ গিজার অংশ। আজ পর্যন্ত মিশরের ছোট বড় সব মিলে 138টি পিরামিড পাওয়া গেছে। দ্য গ্রেট পিরামিড অফ গিজার সবচেয়ে বড় পিরামিডটি হল খুফুর পিরামিড। এটি 4600 বছর আগে নির্মিত। আনুমানিক খ্রিস্টপূর্ব 2580 সাল থেকে খ্রিস্টপূর্ব 2560 সালের মধ্যে খুফুর পিরামিডটি নির্মিত হয়েছিল। খুফুর পিরামিডটি 13 একর জমির উপর নির্মিত, যার মধ্যে অনায়াসে 9টি ফুটবল মাঠ তৈরি করা যাবে। খুফুর পিরামিডটির উচ্চতা 147 মিটার বা 481 ফুট, যা 42 তলা বিল্ডিং এর উচ্চতার সমান। তবে বর্তমানে 138 মিটার বা 450 ফিট এর উচ্চতা। এই পিরামিড তৈরি করতে আনুমানিক 20 থেকে 23 বছর সময় লেগেছিল এবং নির্মাণে নিয়োগ করা হয়েছিল প্রায় 1 লক্ষ শ্রমিক। এর বিশাল পাথরের ব্লকগুলোর ওজন ছিল 2.7 মেট্রিক টন থেকে 80 মেট্রিক টন পর্যন্ত। আমি আবার বলছি, 2700 কেজি থেকে 80,000 কেজি পর্যন্ত। এই পাথরের ব্লকগুলো আকার 30 ফুট থেকে 40 ফুট। এই পাথরের ব্লকগুলোর মধ্যে জোড়া লাগাতে প্রায় 5 লক্ষ মেট্রিক টন সিমেন্ট ব্যবহার করা হয়েছিল বলে ধারণা। 5.5 লক্ষ মেট্রিক টন লাইমস্টোন এবং 80,000 টন গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছিল বলে বিশেষজ্ঞের ধারণা। আর খুফুর পিরামিডটি বানাতে আনুমানিক 23 লক্ষ ব্লক ব্যবহার করা হয়েছিল, যার ওজন আনুমানিক 6 লক্ষ মেট্রিক টন। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় স্থাপনা বুর্জ খলিফার 12 গুণ বেশি ওজন এই খুফুর পিরামিডটি। এই পিরামিডটি প্রায় 3800 বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় এবং বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের খেতাব দখল করে রেখেছিল। ইংল্যান্ডের লিঙ্কন ক্যাথিড্রাল 1072 সাল থেকে 1311 সালের মধ্যে নির্মাণ করা হয়। এর উচ্চতা 160 মিটার বা 520 ফুট করা হয়েছিল, অর্থাৎ দ্য গ্রেট পিরামিড অফ গিজার চেয়ে মাত্র 13.5 মিটার বা 41 ফুট উঁচু ভবন নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 250 বছর। অথচ খুফুর পিরামিডটি প্রায় 4600 বছর আগে কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়া 20 বছর সময়ে কিভাবে নির্মাণ করা সম্ভব হলো? নিশ্চয়ই এলিয়ান বানিয়েছে। এলিয়ান নিয়ে পরে বলছি, আগে খুফুর পিরামিডের তথ্যগুলো বলে নেই। খুফুর পিরামিডের ভেতরে 3টি চেম্বার রয়েছে। প্রথমটি রাজার চেম্বার, যা উত্তর দক্ষিণে 10.5 মিটার বা 34 ফুট লম্বা, আর পূর্ব পশ্চিমে 5.25 মিটার বা 17.5 ফুট। মেঝে থেকে ছাদের উচ্চতা প্রায় 5.85 মিটার বা 19 ফিট। দ্বিতীয়টি রানীর চেম্বার। রানীর চেম্বার, যা উত্তর দক্ষিণে 5.75 মিটার বা 19 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে 5.23 মিটার বা 17.2 ফিট। মেঝে থেকে ছাদের উচ্চতা 6.25 মিটার বা 20 ফিট উঁচু। এই কক্ষ থেকে উত্তর ও দক্ষিণ দিকে 2টি করিডোর কিছু দূর গিয়ে পাথর দিয়ে ব্লক করে বন্ধ করা হয়েছে। তৃতীয়টি আন্ডারগ্রাউন্ড বা সিক্রেট চেম্বার বলে উল্লেখ করা হয়। এই আন্ডারগ্রাউন্ড বা সিক্রেট চেম্বারটির কাজ শেষ হওয়ার পূর্বেই খুফু মারা যান বলে বিজ্ঞানীদের ধারণা, আর তাই এই আন্ডারগ্রাউন্ড বা সিক্রেট চেম্বারটির কাজ শেষ করা যায়নি। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, খুফুর আকস্মিক মৃত্যু হওয়ার কারণে তার পিরামিডের কাজ তার পরিকল্পনা মতো শেষ করা সম্ভব হয়নি। এখানে আরও জানা যায়, খুফুর জন্য বানানো কফিনটি নৌকায় পরিবহনের সময় নদীতে ডুবে যায়, তাই তাড়াতাড়ি করে তার জন্য একটি সাধারণ কফিন তৈরি করা হয়েছিল, যা বিজ্ঞানীরা খুফুর পিরামিডের ভেতরে খালি অবস্থায় পেয়েছিল। খুফুর পিরামিডের চেম্বারগুলোর প্রবেশদ্বার 300 ফুট লম্বা এবং 3 ফুট চওড়া। এত বড় পাথরগুলো কেটে কিভাবে এই সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছিল, যা যথারীতি আনবিলিভেবল। এই পিরামিডের দেয়ালগুলো 230 মিটার বা 750 ফিট লম্বা। ফেরাওদের মৃতদেহ সাধারণত পিরামিডের কেন্দ্রীয় চেম্বারে রাখা হতো বলে ধারণা। এই চেম্বারে পৌঁছতে 150 ফুট উপরে যেতে হতো। খুফুর পিরামিডের ভেতরে অনেক সরু পথ এবং গোপন সুড়ঙ্গ রয়েছে, যা আজও এক্সপ্লোর করা যায়নি। পিরামিডের বাইরের অংশ ব্লক বা লাইমস্টোন দিয়ে তৈরি, প্রবেশদ্বার চুনাপাথরের ব্লক দিয়ে তৈরি এবং ভেতরের চেম্বার ও মমির কফিনের বক্সগুলো গ্রানাইট দিয়ে তৈরি। এটি আগুন প্রতিরোধী একমাত্র পিরামিড। দ্বিতীয় বৃহত্তম পিরামিডটি হল ফেরাও খাফরের পিরামিড। ফেরাও খুফুর পুত্র হল ফেরাও খাফরে। খাফরের পিরামিডটি আনুমানিক 4600 বছর আগে নির্মিত। খ্রিস্টপূর্ব 2530 সাল থেকে খ্রিস্টপূর্ব 2510 সালের মধ্যে খাফরের পিরামিড নির্মাণ করা হয়েছিল। খাফরের পিরামিডটি 11 একর জমির উপর নির্মিত এবং এর উচ্চতা ছিল 137 মিটার বা 450 ফিট। বাবা ফেরাও খুফুর প্রতি সম্মান জানিয়ে খাফরে 10 মিটার কম উচ্চতায় তার সমাধি বা পিরামিডটি নির্মাণ করেছিলেন। তৃতীয় বৃহত্তম পিরামিডটি হল ফেরাও মেনকাউরের পিরামিড। মেনকাউর হল খুফুর নাতি বা খাফরের পুত্র।
মেনকাউরে পিরামিডটি আনুমানিক 4550 বছর আগে নির্মিত। আনুমানিক খ্রিস্টপূর্ব 2480 সাল থেকে খ্রিস্টপূর্ব 2460 সালের মধ্যে মেনকাউরের পিরামিডটি নির্মাণ করা হয়েছিল। মেনকাউরের পিরামিডটি 10 একর জমির উপর নির্মিত এবং এর উচ্চতা 120 মিটার বানানো হয়েছিল বলে ধারণা। এই তিনটি বিশ্ববিখ্যাত পিরামিডের পাশে উদ্ধৃত বলিয়ান হয়ে যেন দাঁড়িয়ে আছে সিংহমানব খ্যাত দ্য গ্রেট স্ফিংক্স, যা পৃথিবীর সবচেয়ে বড় পাথরের ভাস্কর্য। একটি মাত্র পাথরখণ্ড দিয়ে তৈরি এই ভাস্কর্যটি পৃথিবীর সিঙ্গেল স্টোনের সবচেয়ে বড় স্ট্যাচু। একটি বড় লাইম স্টোনের খণ্ড দিয়ে পুরো মূর্তিটি বানানো হয়েছে, যা সত্যি অবিশ্বাস্য, অসাধারণ। এত বড় পাথরখণ্ড দিয়ে মূর্তি বানানো মানুষের পক্ষে রীতিমতো অসম্ভব কাজ। কিন্তু অবাক বিষয় হলো 73.5 মিটার লম্বা এই পাথরখণ্ডটি পুরোটাই একাই একটি স্থাপনা, এবং এই মূর্তিটির শুধু উপরের অংশ বা মুখমণ্ডলের উচ্চতা 20 মিটার। বোস্টন ইউনিভার্সিটির জিওলজি প্রফেসর জিওলজিস্ট রবার্ট সক্স মনে করেন দ্য গ্রেট স্ফিংক্স শুরুতে সিংহের মূর্তি ছিল, যেটাকে পরবর্তীতে রহস্যময় হাসিতে ফেরাও রাজার মুখমণ্ডলে রূপান্তরিত করা হয়, আর তিনি মনে করেন এটা করা হয় ফেরাওর নির্দেশে। তারপর মূর্তিটির দেহ সিংহের মতো আর মুখমণ্ডল মানুষের মুখের আকৃতির মতো দেখাতো। তবে এই সিংহ মানবের মুখের সামনের অংশ এখন আর আগের মতো নাই। কালের গর্ভে না হারিয়েছেন এই সিংহ মানব। 1900 সালের দিকে দ্য গ্রেট স্ফিংক্স স্থাপনার চারপাশের বালি সরানোর কাজ শুরু করা হয়েছিল। দ্য গ্রেট স্ফিংক্সের নিচে দুটি খালি চেম্বার পাওয়া যায়। এর কাঠামো অনেকটা বর্তমান আন্ডারগ্রাউন্ড সিটির মতো। 1995 সালে বিশেষজ্ঞরা দেখতে পায় দ্য গ্রেট স্ফিংক্সের নিচে অনেকগুলো টানেল লুকানো আছে। বিশেষজ্ঞরা মনে করেন দ্য গ্রেট স্ফিংক্সের রহস্য এখনো অনেক বাকি। হয়তো একদিন অজানা কোনো অবিশ্বাস্য তথ্য এসে হাজির হবে আমার আপনার দরজায়। আর দ্য গ্রেট স্ফিংক্সের গবেষণার কাজ এখনো চলমান। ফেরাওদের মৃত্যুর পর তাদের মৃতদেহ মমি বানিয়ে পিরামিডে সমাহিত করা হতো বলে ধারণা। এটা বিশ্বাস করা হয় যে রাজা ও রানীর মৃতদেহ মমি বানিয়ে পিরামিডগুলোতে রাখতেন এবং মিশরীয় ফেরাওরা তাদের অভিজাত্য ও ক্ষমতা দেখানোর জন্য পিরামিড বানাতেন। কিন্তু পরবর্তীতে গবেষকরা পিরামিডের ভেতর কোনো মমি পায়নি। বিশ্বাস করুন, সত্যি বলছি, কোনো মমি পাওয়া যায়নি। 1909 সালে বিজ্ঞানীরা যখন খুপুর পিরামিডের ভিতরে যান, তখন তারা তার ভিতরে শুধুমাত্র একটি স্টিলের বল, একটি স্টিলের হুক, একটি কাঠের টুকরা এবং একটি খালি কফিন খুঁজে পান। 1993 সালে কুইং চেম্বার আবিষ্কৃত হওয়ার পরে 2011 সালে সর্বপ্রথম এই কুইং চেম্বারটি খোলা হয়। পিরামিডের ভেতরে 3টি চেম্বার রয়েছে। প্রথমটি রাজার চেম্বার, দ্বিতীয়টি রানীর চেম্বার এবং তৃতীয়টি আন্ডারগ্রাউন্ড সিক্রেট চেম্বার। বিজ্ঞানীরা ভেবেছিলেন রাজার চেম্বারে রাজার মমি, রানীর চেম্বারে রানীর মমি থাকবে, কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাওয়া এই 3টি চেম্বারের ভিতরে তেমন কিছুই খুঁজে পাওয়া যায়নি। এবং মমির সাথে দেওয়া এত মূল্যবান সামগ্রী, ব্যবহার্য জিনিসপত্র, ধনসম্পদ, স্বর্ণালঙ্কার, এগুলো কোথায়? অপেক্ষা করুন, জানতে পারবেন। কথা দিচ্ছি, সব জানাবো। ইজিপ্টে ডেন্ডেরা নামের একটি এলাকা রয়েছে, আর সেই ডেন্ডেরাতেই মিশরীয়রা তাদের ঈশ্বর হেইতর্ডের জন্য একটি মন্দির বানিয়েছিল, যার নাম ডেন্ডেরা লাইটস কমপ্লেক্স। 1000 বছর ধরে এই ডেন্ডেরা লাইটস কমপ্লেক্সটি বালির নিচে পড়েছিল। এই মন্দির ইজিপ্টের সবচেয়ে রহস্যময় মন্দির। 1850 সালে মিশরীয় প্রত্নতাত্ত্বিকরা এই ডেন্ডেরা লাইটস কমপ্লেক্সটি আবিষ্কার করেন। তারপর বিশেষজ্ঞরা সেখান থেকে পিরামিড নিয়ে অনেক তথ্য পায়। এমনকি পিরামিডের কাজ রাতেও করা হতো বলে ধারণা পাওয়া যায় সেখান থেকে পাওয়া চিত্রগুলো থেকে। এই চিত্রগুলো তারা ডেন্ডেরা লাইটস কমপ্লেক্সের ভেতরে আবিষ্কার করেন, যা সত্যিই অবাক করার মতো। গিজার পিরামিডের কেন্দ্র পৃথিবীর চারপাশের ঠিক মধ্যস্থল বিন্দুর কেন্দ্রে অবস্থিত এবং পিরামিডের পৃষ্ঠতলগুলো সমতল অবস্থায় বিদ্যমান। এখানে প্রশ্ন জাগে, মানুষ 4500 বছর আগে লেজার লেভেল, ভাওয়েল লেভেল বা সার্ভে ছাড়াই কিভাবে পিরামিডকে পৃথিবীর মাঝখানে অ্যালাইন করে বসালো? অর্থাৎ পিরামিডের চারপাশ পৃথিবীর চারপাশের একই সমান্তরালে অবস্থিত। একটু বিস্তারিত বলি। বিষয়টি হলো, পৃথিবীর 4টি পাশ পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ, এবং পিরামিডের 4টি পাশ পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ একই বিন্দুতে একই সমান্তরালে অবস্থিত। তারপরের প্রশ্ন হলো, কিভাবে জমি নির্বাচন, জমির লেভেল এবং জমিতে মার্কিং করা হলো? এটা রীতিমতো মিরাক্কেল। কোনো লেজার প্রযুক্তি বা আধুনিক প্রযুক্তি ছাড়া এটা কিভাবে সম্ভব? তার উপর আরও অবাক করা বিষয় হলো, সে সময় মিশরীয় মানুষরা বিশ্বাস করত পৃথিবী সমতল এবং সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। তাহলে এলিয়েন থিওরি কি সত্য? ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনরা কি পিরামিড বসিয়ে গেল? এখানে বিজ্ঞানী গ্লাম ড্যাশ মনে করেন ইন্ডিয়ান সার্কেল পদ্ধতি ব্যবহার করে পিরামিড নির্মাতারা পিরামিডের পারফেক্ট অ্যালাইনমেন্ট পেয়েছিলেন। ইন্ডিয়ান সার্কেল পদ্ধতিটি হলো, এটি সাধারণ সরঞ্জামের সাহায্যে পূর্ব পশ্চিমে চলমান একটি লাইন সঠিকভাবে আঁকতে সাহায্য করে। এটি মাটিতে উলম্বভাবে স্থির একটি রড বা খুঁটি থেকে যে ছায়া পড়ে তা ব্যবহার করে সারাদিন সূর্যের পথ তৈরি করে
পৃথিবীর চারপাশ পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণের অবস্থান নির্ণয় করা যায়। রাতের আকাশে বিদ্যমান পোলার স্টার, যে তারার সাহায্যে নর্থ পোল খুঁজে পাওয়া যায়, তার মাধ্যমে পিরামিডের অবস্থান বা পিরামিডের পার্শ্বগুলো সমতলকরণ করা সম্ভব। তাছাড়া পিরামিডের কাঠামোস্থলে পানির লেভেল চেক করে ও উলম্ব লেভেল চেক করে পিরামিডের লেভেল বসানো সম্ভব। এই বেসিক টেকনিকগুলোর সাহায্যে পিরামিডের চারপাশ একই সমান্তরালে বসানো এবং পিরামিডের লেভেলের সমস্যার সমাধান করা হয়েছিল বলে বিজ্ঞানী গ্লাম ড্যাসের ধারণা। পিরামিডের পাথর কোথা থেকে এলো, কিভাবে এসব পাথর পরিবহন ও প্রতিস্থাপন করা হলো? আজ পর্যন্ত বিশ্বের বৃহত্তম ক্রেন দিয়ে 20 টন ওজন 100 মিটার পর্যন্ত বহন করা সম্ভব হয়েছে। তাহলে ফেরাওরা প্রায় 150 মিটার উচ্চতায় এমন ভারী পাথরগুলো খুব সুন্দর করে সারিবদ্ধভাবে বসিয়ে কিভাবে পিরামিড নির্মাণ করেন? একটা বিশাল প্রশ্ন থেকে যায়, এত বড় ব্লকগুলো কিভাবে প্রতিস্থাপন করা বা উপরে তোলা হলো? বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এই বিষয়ে গবেষণা করছেন। আর এই বিষয় নিয়ে কিছু বিজ্ঞানী মনে করেন জিগজ্যাগ ট্রাকের মাধ্যমে পাথরগুলো উপরে তোলা হতো। আবার কিছু বিজ্ঞানী মনে করেন স্পাইরাল ট্র্যাকের মাধ্যমে পাথরগুলো উপরে তোলা হতো। ইতিহাসে এমন কোনো যানের সন্ধান পাওয়া যায়নি যা এত বিশাল আকৃতির পাথর পরিবহন করতে পারত, তাও আবার 5000 বছর আগে। কিন্তু আমরা জানি যে এই পিরামিডগুলোতে নির্মাণকারীরা 20 লাখ থেকে 50 লাখ পাথর ব্যবহার করেছেন। কিভাবে এত বড় পাথর, যাদের ওজন প্রায় 2.7 টন থেকে 80 টন, এই পাথরগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে এসেছে এবং কিভাবে তারা এত বিশাল দালান কাঠামো তৈরি করেছে? কিভাবে মরুভূমির ভিতরে মিলিয়ন মিলিয়ন ব্লক পরিবহন করা হচ্ছে তা সত্যি বিস্ময়কর। কথিত আছে যে সে সময় এই বিশাল পাথরগুলো নীল নদের পানিতে ভেসে আসে। আবার কেউ কেউ মনে করে মিশরের দক্ষিণাঞ্চলের আসোয়ান পাথর খনির পাথর দিয়ে এই পিরামিডগুলো নির্মাণ করা হয়েছে, যা প্রায় 500 মাইল বা 800 কিলোমিটার দূরে অবস্থিত, এবং সেখান থেকে বজ্রা নৌকায় করে কোয়ারি নদীপথে এই পাথরগুলো নির্মাণস্থলে আনা হতো বলে ধারণা। আবার কেউ কেউ মনে করে পিরামিডের পাশে 150 মিটার দূরবর্তী তোরা নামক এলাকায় এই পাথরগুলো পাওয়া যেত, আর সেখান থেকে বজ্রা নৌকায় করে নীল নদের নদীপথে এই পাথরগুলো নির্মাণস্থলে আনা হতো। আবার কেউ কেউ মনে করে চুনা পাথর, লাইমস্টোন, সিমেন্ট, গ্রানাইট ব্যবহার করে নির্মাণস্থলেই তৈরি করা হয়েছিল। ফ্রান্সের ম্যাটেরিয়াল বিজ্ঞানী জোসেফের মতে পাথরগুলো নির্মাণস্থলেই তৈরি করা হয়েছিল। তিনি মনে করেন নির্মাণস্থলেই এক প্রকার জিওপলিমার পাথর তৈরি করা হয়েছিল। এই জিওপলিমার ব্লকগুলো বানাতে চুনা পাথর, মাটি ও পানি ব্যবহার করা হতো এবং এই উপাদানের মিশ্রণগুলো কাঠের ফ্রেমে প্রয়োজন মতো সাইজে বানানো যেত। তার এই মতামত অনেক গবেষক রিজেক্ট করে দেন। অবশ্য পরে ড্যাকসন ইউনিভার্সিটির প্রফেসর ম্যাটেরিয়াল বায়োলজিস্ট মাইকেল বেলসন 2019 সালে বিজ্ঞানী জোসেফের জিওপলিমার ফর্মুলাটির সত্যতা প্রমাণ পান। বিজ্ঞানী ড্যানিয়েল বোন 2014 সালে র্যাম ও র্যাথ ফর্মুলা দেন। এই ফর্মুলাতে বলা হয় র্যাম ও র্যাথ ফর্মুলার মাধ্যমে পাথরগুলো নির্দিষ্ট দূরত্বের স্লোপের মাধ্যমে রেতের উপর পাথরখণ্ড বসিয়ে রেতের সামনে পরিমাণ মতো পানি ছিটিয়ে রেতটিকে চলার মতো মসৃণ করে সহজেই টেনে উপরে বা নিচে পরিবহন করা যেত। 2014 সালে আবিষ্কৃত মমি ডেজেহুটিহোটেপ এর ভেতর পাওয়া এক চিত্রশিল্প থেকে এই ধারণা পাওয়া যায়। ডেজেহুটিহোটেপ মমিটি খ্রিস্টপূর্ব 1900 সালের মমি, অর্থাৎ খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দের শেষের দিককার ও ফেরাও রাজবংশের সময়কার মমি এটি। মমির ভেতরে পাওয়া চিত্রশিল্পটি বিজ্ঞানী ড্যানিয়েল বোন গবেষণা করে এই তথ্য দেন যে পিরামিড নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত স্লোপের মাধ্যমে ও রেতের উপর বসিয়ে আনুমানিক হারে 2% থেকে 5% পানির মিশ্রণ তৈরি করে পথ মসৃণ করা হতো এবং পাথরের ব্লকগুলোকে শ্রমিকরা দড়িতে বেঁধে কাঠের খুঁটির মাধ্যমে টেনে উপরে তুলতেন। আর এই চিত্রশিল্পটি আপনি ভালোভাবে লক্ষ্য করলে তা সহজেই বুঝতে পারবেন। অথচ এলিয়েন তথ্যবিদরা এখনও মনে করেন মহাকাশ থেকে এলিয়েনরা এসে মাথায় করে ব্লকগুলো নিয়ে সারি সারিভাবে ব্লকগুলো বসিয়ে এই পিরামিড তৈরি করে দিয়ে গেছেন। পিরামিডের নির্মাণ কাজ। এই পিরামিডগুলোর নির্মাণে প্রচুর পরিশ্রম ও উন্নত প্রকৌশলী দক্ষতা জড়িত। পিরামিডের কাজ করার জন্য সুনির্দিষ্ট সংগঠন ও শ্রম ব্যবস্থাপনার প্রয়োজন ছিল। এত বড় কর্মযজ্ঞ 4500 বছর পূর্বে নিয়ন্ত্রণ করা সত্যিই অবিশ্বাস্য। পিরামিডের অভ্যন্তরের চেম্বার এবং করিডোর, প্যাসেজ, সুড়ঙ্গপথের জটিল নেটওয়ার্ক, তাপমাত্রা নিয়ন্ত্রণ, পিরামিডের স্থায়িত্বতা ইত্যাদি রহস্য যা আধুনিক বিজ্ঞানীরা এখনো সমাধান করতে পারেনি। তাহলে অবশ্যই সেই সময় এইসব কাজগুলোর জন্য বা পিরামিড তৈরিতে অভিজ্ঞ প্রকৌশলী, প্রত্নতাত্ত্বিক, বিশেষজ্ঞ বিজ্ঞানী, ভূতাত্ত্বিক, নৃবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী ও প্রচুর অভিজ্ঞ শ্রমিক নিয়োগ করা হয়েছিল। পিরামিডে কাজ করা শ্রমিকদের কার্যপদ্ধতি নিয়ে খ্রিস্টপূর্ব 440 সালের দিকে ইতিহাসের জনক হেরোডোটাস যে ব্যাখ্যা করেন তা একটি মিসকনসেপশন হিসেবে 19 শতকের প্রথম দিকে বিজ্ঞানীরা প্রমাণ করেন। হেরোডোটাস ব্যাখ্যা করেন কৃতদাস, রাজবন্দী, আসামি ও সমাজের নিচু শ্রেণীর মানুষ দিয়ে জোর করে পিরামিডের কাজ করানো হতো। কিন্তু
পিরামিডের পাশে খুঁজে পাওয়া কঙ্কাল গবেষণা করে বিজ্ঞানীরা প্রমাণ পান যে সেই সময় এই সব কঙ্কালগুলো এই পিরামিড নির্মাণে কাজ করতেন এবং বিজ্ঞানীদের ধারণা শ্রমিকরা সেই সময় স্বেচ্ছায় পিরামিড নির্মাণে কাজ করতেন। তারা শারীরিকভাবে যথেষ্ট ফিট ছিলেন, তারা ভালো পারিশ্রমিক পেতেন এবং তাদের জন্য নির্মাণস্থলে ভালো খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা ছিল এবং নির্মাণস্থলের আশেপাশের গ্রাম থেকে কৃষক শ্রমিকরা স্বেচ্ছায় শ্রম দিতেন। তারা তাদের অবসর সময়ে এই পিরামিড নির্মাণ কাজে স্বেচ্ছায় শ্রম দিতেন, যা বিশ্বের প্রথম কাজের বিনিময়ে খাদ্য প্রথার প্রচলন। পিরামিডগুলো বাইরে থেকে দেখে মনে হতে পারে বন্ধ, কিন্তু তা নয়। পিরামিডের ভেতরে অনেক সুড়ঙ্গ পথ ও গোপন গুহা রয়েছে। প্রথমে মনে করা হতো পিরামিডের ভেতরের টানেল বা সুড়ঙ্গ পথগুলো ভেন্টিলেশন বা বায়ু চলাচলের জন্য ব্যবহার করা হতো। বিজ্ঞানীরা রোবট ও ক্যামেরা ব্যবহারের মাধ্যমে ভেতরে পরীক্ষা করে দেখতে পান টানেল বা সুড়ঙ্গ পথ বিপরীত পাশ থেকে ব্লক দিয়ে বন্ধ করা। তাহলে কিসের জন্য তৈরি করা হলো এই টানেল বা সুড়ঙ্গ পথগুলো, যা এখনো সত্যি বড় রহস্য। আমরা জানি পিরামিড উত্তর মেরুতে মিশরীয় মরুভূমির বুকে অবস্থিত। পিরামিডের বাইরের তাপমাত্রা 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস হলে ভিতরের তাপমাত্রা আরও বেশি হওয়ার কথা। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে পিরামিডের ভিতরের তাপমাত্রা সবসময় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। বিজ্ঞানীরা যাকে ন্যাচারাল এসি বলে আখ্যা দেন। পিরামিডের বিনাশ ও ধ্বংস করার চেষ্টা। 1303 সালের ভূমিকম্প ছিল মিশরের ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প। সেই ভূমিকম্পতেও পিরামিডের কোনো ক্ষতি হয়নি, তবে পিরামিডের গায়ে থাকা লাইমস্টোনগুলো ঝরে পড়ে যায়। পরে সেই পড়ে থাকা লাইমস্টোনগুলোও মানুষ অন্যান্য কাজে ব্যবহার করে ফেলে। তাছাড়া হাজার হাজার বছর ধরে রোদ, বৃষ্টি, ঝড়, তুফান ও নানান প্রাকৃতিক প্রতিকূলতার মাঝেও পিরামিডগুলো দাঁড়িয়ে আছে কালের স্মৃতিস্তম্ভ হয়ে, যা সত্যি অবিশ্বাস্য। পিরামিডের স্থায়িত্বতা নিয়ে প্রকৌশলীরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর দুটি মেথডের কথা উল্লেখ করেন। প্রথমটি হলো দ্য পারফেক্ট স্ট্রাকচারাল ক্যালকুলেশন মেথড এবং দ্বিতীয়টি হলো বল অ্যান্ড সকেট মেথড। এই পারফেক্ট স্ট্রাকচারাল ক্যালকুলেশন মেথডের মাধ্যমে পিরামিডের সমস্ত ভর সমান্তরাল ও ধাপে ধাপে কাঠামোর ভূগর্ভস্থ ফাউন্ডেশনের মধ্যে শেয়ার করা হয় এবং দ্য বল অ্যান্ড সকেট মেথডের মাধ্যমে পিরামিডের হিট এক্সটেনশন করা হতো, অর্থাৎ গরমের সময় পিরামিডের পাথরের আকার ও শীতের সময় পাথরের আকারের যে পরিবর্তন হয় তা অ্যাডজাস্ট করতে পারা এবং ভূমিকম্প সহ্য করতে পারা, যাকে প্রকৌশলীরা একসাথে সকেট প্রুফ বলে থাকেন। একবার ভেবে দেখুন, 4500 বছর আগে প্রাচীন মিশরীয়দের প্রকৌশল বিদ্যার নিদর্শন। খ্রিস্টপূর্ব 33 সালের দিকে ফেরাও রাজবংশের পতন হলে ভিন্ন ভিন্ন রাজবংশের রাজারা ও নানান ডাকাতের দল পালাক্রমে পরবর্তী 1000 বছর পিরামিডগুলোতে লুটতরাজ চালায়। কথিত আছে সুলতান আলাউদ্দিন আজিজের পুত্র সুলতান সালাউদ্দিন পিরামিডের রহস্য উদ্ঘাটন ও সম্পত্তি পাওয়ার লোভে পিরামিড ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন এবং তিনি পিরামিড ভাঙার কাজ শুরুও করেন। দীর্ঘ 8 মাস ভাঙার পর তিনি এই প্রকল্পটি বন্ধ করে দেন, কারণ 8 মাস ধরে হাজার হাজার শ্রমিক মিলে পিরামিডের উপরিভাগে মাত্র 20 থেকে 30 বর্গমিটার ভাঙতে সক্ষম হয়, যার জন্য প্রচুর অর্থ ব্যয় হয়ে যায়। তাই তিনি এই প্রকল্পটি বন্ধ করে দেন। তাছাড়া ফরাসি সেনাপতি নেপোলিয়ন বোনাপার্ট পিরামিডের সম্পত্তি পাওয়ার লোভে মিশর আক্রমণ করেন এবং দখল করেন বলে জানা যায়, কিন্তু প্রাপ্ত তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে দেখা যায় তিনিও ব্যর্থতার খাতায় নাম লিখে বিদায় নেন। তবে পরবর্তী সময় ফরাসি সেনাপতি নেপোলিয়ন বোনাপার্ট এর সংগ্রহে পিরামিডের একটি পাথর পাওয়া যায়, যার নাম রোজেটা স্টোন। আর এই রোজেটা স্টোন থেকে ভাষাবিদরা কিছু হাইরোগ্লিফ ভাষা আবিষ্কার করেন। নানান প্রাকৃতিক প্রতিকূলতা ও মানুষের লোভের হিংস্র আক্রমণের মাঝেও কালের গহীনে না হারিয়ে পিরামিড এক ধরনের অমরত্ব লাভ করে আজও দাঁড়িয়ে আছে নির্বিকার হয়ে। অনেক বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা মনে করেন পিরামিড মানুষের সৃষ্টি নয়, পিরামিড এলিয়েন দ্বারা সৃষ্ট। পিরামিড এলিয়েন দ্বারা নির্মিত এই থিওরিটি সর্বপ্রথম একজন বিজ্ঞানী এরিক বন ডানিগেন একটি বই লিখে ফেলেন, আর তার এই বইটির নাম চ্যারিয়টস অব দ্য গড। তিনি বলেন পিরামিড হচ্ছে ভিন গ্রহের ভিন্ন প্রজাতির প্রাণী বা এলিয়েন দ্বারা সৃষ্ট। আবার অনেকের মতে পিরামিডের কিছু দরজা রয়েছে যাদের প্রত্যেকটির ওজন প্রায় 20,000 কেজির বেশি। আবার অনেকের মতে পিরামিডের প্রথম কিছু স্তরে মর্টার ব্যবহার করা হয় এবং উপরের স্তরগুলোতে লাইমস্টোন ব্যবহার করা হয়। পিরামিডে ব্যবহৃত এই মর্টারের কেমিস্ট্রি বা আনুপাতিক হার, এই মর্টার তৈরির মিশ্রণ এবং এই মর্টার তৈরির উপাদান সম্পর্কে বিজ্ঞানীরা অবগত, কিন্তু বিজ্ঞানীরা এই মর্টারের উপাদান সঠিকভাবে উৎপন্ন করতে বা সঠিকভাবে তৈরি করতে সক্ষম হয়নি। আবার অনেকের মতে দ্য অ্যামেজিং সান অফ পিরামিড, সূর্যের সাথে পিরামিডের প্রান্তিকরণ। প্রত্যেক বছর 21 জুন পৃথিবীর দিন ও রাত্রির সময়কাল সমান থাকে এবং আশ্চর্যজনক হলেও সত্যি যে এই 21 জুন সূর্যের সাথে পিরামিড প্রান্তিকরণ অবস্থায় বিদ্যমান থাকে, যাকে বিজ্ঞানীরা অ্যামেজিং সান অফ পিরামিড বলে আখ্যা দিয়ে থাকে। আবার অনেকের মতে আজ থেকে 5000 বছর পূর্বে
এমন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পিরামিড নির্মাণ ও এর স্থায়িত্বতা নিশ্চিত করা এক বিশাল ব্যাপার। 2014 সালে যখন বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে থার্মাল টেস্ট করার জন্য 3.5 mm রোবোটিক ক্যামেরা সুড়ঙ্গ পথে ড্রিল করে পিরামিডের চেম্বারগুলোর ভিতরে পাঠানো হয়। জানা রহস্যজনক কারণে যখন ক্যামেরাটি ব্লাস্ট হয়ে যায়, তারপর থেকে মিশরীয় সরকার এই পিরামিডের গবেষণা কাজ বন্ধ করে দেন এবং পিরামিডের ভিতরে প্রবেশ করা এবং পিরামিড নিয়ে গবেষণা এক ধরনের আতঙ্কের সৃষ্টি করে। কিন্তু বর্তমানে আবার মিশরীয় গভর্নমেন্ট গবেষণা করার অনুমতি দিয়েছে। পুনরায় পিরামিডের গবেষণার কাজ চলমান। আবার অনেকে মনে করেন এই এলিয়েন থিওরিটি হচ্ছে পিরামিডের এক ধরনের কনস্পাইরেসি থিওরি এবং এই থিওরিটি পিরামিডকে জগৎ বিখ্যাত করেছে। তবে এই পিরামিড তথ্য মাত্র অর্ধেকই আবিষ্কৃত হয়েছে বলে অনুমান করা হয়, বাকি অর্ধেক এখনো অজানা রহস্য। এই অর্ধেক আবিষ্কার মানুষের মধ্যে কত শত রহস্য সৃষ্টি করেছে। পিরামিডগুলো কেবল স্থাপত্যের বিষয় নয়, পিরামিডের গভীরে লুকিয়ে আছে প্রাচীন সভ্যতার সংস্কৃতি ও ঐতিহ্যের তাৎপর্য। মিশরের পিরামিডগুলোকে ফেরাউনের পরকালের নিরাপদ উত্তরণ নিশ্চিত করার উপায় হিসেবে দেখা হতো। পিরামিডের আকৃতি আকাশের দিকে নির্দেশ করে, সূর্যরশ্মি, ফেরাউন এবং ঐশ্বরিক সংযোগের প্রতীক নির্দেশ করে। মিশরের পিরামিডগুলো প্রাচীন সভ্যতার চাতুর্য, ধর্মীয় ভক্তি ও সাংগঠনিক ক্ষমতার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। মিশরের স্মারক সমাধি এই কাঠামোগুলো সমাজের মূল্যবোধ এবং বিশ্বাসকে প্রতিফলিত করে। আজ হাজার হাজার বছর পরেও তারা মুগ্ধতা এবং অধ্যয়নের বস্তু হিসেবে রয়ে গেছে। সুদূর অতীত এবং অতীতের মানুষের মনের ভাব, তাদের শিল্পকর্ম, তাদের আবিষ্কার, তাদের জ্ঞানের সীমার সাফল্যর আভাস দেয়। মানুষের সহজাত স্বভাব হলো, মানুষ যখন কোনো ঘটনার পুরোপুরি সত্য তথ্য পায় না, তখন সে তার আনুমানিক ধারণার উপর নির্ভর করে থাকে। আর সে যদি ওই ঘটনার কোনো ছোটখাটো লিঙ্ক বা ক্লু বা মিল খুঁজে পায়, তবে আধা সত্যকে পুরোপুরি বিশ্বাস এবং সেটা নিয়ে মতামত দিয়ে থাকেন এবং তার বিশ্বাস যেন অন্যরাও সত্য মনে করে বিশ্বাস করে, তার জন্য যুক্তি খুঁজে নেয়। তাতে কার কি হলো, সত্য কোথায় গেল, কার লাভ কার ক্ষতি, তাতে তার কি। সংবিধিবদ্ধ সতর্কীকরণ সংবাদ। ভিডিও কেমন লেগেছে তা জানাবেন। লাইক করলে খুশি হব, সাবস্ক্রাইব করলে আরও ভিডিও পাবেন। আবারও ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য। নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। আল্লাহ হাফেজ।